देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं। সারা বছর দেখা যায় না, ভোটের সময় ভোট পাখিরা উড়ে আসে, কিন্তু মানুষের বিপদে আপদে আমরা থাকি। ভোটার তালিকার নামে কি গণতন্ত্র চলছে নীরব ছাঁটাই অভিযান। এক রাজ্য লজিক্যাল ডিসক্রিপেন্সির তলোয়ার, অন্য রাজ্যে প্রকাশ্য উস্কানিতেও নীরব প্রতিষ্ঠান। এই দ্বিচারিতা কেন? কেন এই দ্বৈত মানদণ্ড? লক্ষ লক্ষ নাম সন্দেহের তালিকায়, অথচ জবাবদিহি শূন্য। প্রশ্ন একটাই, এটা সংশোধন নাকি সুচিন্তিত রাজনৈতিক শুদ্ধি অভিযান? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা মালদা মুর্শিদাবাদ আমাদের বিধানসভায় ঢেলে দিয়েছিলেন, তাই কিন্তু বিজেপিকে আমরা রুখে দিয়েছিলাম। বিজেপি বাংলায় আসতে পারেনি। দেশের 21টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এখন বিজেপি এবং এনডিএ সরকার। তবু সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খুশি নন কর্মীরাও। সেই হাসি পূর্ণতা পাবে, মুখে তৃপ্তির ছাপ ফুটবে তখনই যখন 22তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার গড়বে। এক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গে কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, 21টি রাজ্যে সরকার হয়েছে ঠিকই, কিন্তু তাতে সন্তোষ নেই। সারা দেশের কর্মী এবং আমাদের নেতা নরেন্দ্র মোদী তখনই সন্তুষ্ট মনে হাসবেন যখন 22তম রাজ্য হবে আমার বাংলা। এই বক্তব্য থেকেই বোঝা যায় বিজেপির কাছে পশ্চিমবঙ্গ আর শুধু ভোটের লড়াই নয়, এটি এখন সম্মান, আত্মমর্যাদা এবং রাজনৈতিক প্রতিষ্ঠার প্রশ্ন। অমিত শাহ বলছেন, কাশ্মীরের জন্য প্রাণ দিয়েছি। শ্যামাপ্রসাদ মুখার্জির দল আজ 21টি রাজ্যে সরকার গড়েছে, কিন্তু আমার তাতে সন্তোষ নেই। এই আবেগ ঘন বার্তা আসলে এক বড় রাজনৈতিক সংকেত। 2014 সালের পর থেকেই বিজেপির কৌশলগত ফোকাসে রয়েছে পশ্চিমবঙ্গ, কিন্তু এই রাজ্য সেই দুর্গ যেখানে দলের বহু চাল ব্যর্থ হয়েছে। আজও বিজেপির কাছে বাংলা এক অভেদ্য দুর্গ। কেন? আর কেনই বা এই লড়াই তাদের কাছে নাকের প্রশ্ন হয়ে উঠেছে, সেটাই বড় প্রশ্ন। বিহারে বড় জয়ের পর থেকেই পরবর্তী লক্ষ্য বাংলা, কিন্তু এই সেই মাটি যেখানে বারবার সমস্ত শক্তি নিয়েও দেওয়াল ভাঙা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ফাটল ধরানো সহজ কথাও নয়। 2014 পর ভারতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়। পুরনো সংখ্যাগরিষ্ঠতার সরকার আসে কেন্দ্রে, একের পর এক রাজ্যে বিজেপি ক্ষমতায় যায়। মনে হচ্ছিল উত্তর পশ্চিমে শুধু হাওয়া নয়, এক ঝড় বইছে। সেই ঝড়ে উত্তর পূর্ব থেকে অসম পর্যন্ত গেরুয়া পতাকা উড়েছে, কিন্তু বাদ পড়েছে একটাই রাজ্য, পশ্চিমবঙ্গ। না তখন না এখন। বিজেপি সর্বশক্তি নিয়োগ করেও এখনো পশ্চিমবঙ্গে সরকার গড়তে পারেনি। তবে এমন নয় যে দলের ভোট শতাংশ বাড়েনি বা আসন বাড়েনি, সাফল্য এসেছে, কিন্তু মমতার দুর্গ এখনো দুর্ভেদ্য। কারণটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো সহজ নয়। টিএমসি টানা চতুর্থবারের মতন ক্ষমতায় ফিরতে চাইছে। বাস্তবে বাংলার লড়াই এখন দ্বিমুখী। বিজেপি বনাম তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস প্রায় প্রাসঙ্গিকতার বাইরে। আলোচনায় এখন শুধু এই দুই শক্তি। ফলে ভোটারদের সামনে কার্যত দুটি বিকল্পই। বিজেপির প্রচারের মূল অস্ত্র হিন্দুত্ব, সীমান্ত অনুপ্রবেশ, দুর্নীতি, বৈষম্য। এটাও ভারী অদ্ভুত। বিজেপি মমতা সরকারকে শিল্প নিয়ে অষ্টপ্রহর খোঁটা দিলেও প্রধানমন্ত্রী মোদী কিংবা অমিত শাহ বাংলায় নতুন শিল্প টেনে আনার কোনো প্রতিশ্রুতি দেননি। এমনকি যে সিঙ্গুর থেকে মমতার কৃষি জমি বাঁচাও আন্দোলনের জেরে টাটারা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছিল, সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েও শিল্প গড়ার বার্তা দেননি প্রধানমন্ত্রী। তার বদলে বিজেপির দুই সর্বোচ্চ নেতার বক্তব্য থেকে স্পষ্ট যে শিল্পের স্বপ্ন ফেরি করার চেয়ে তারা হিন্দুত্ব, অনুপ্রবেশ, সীমান্ত সমস্যা আর তোষণের অস্ত্রেই মমতাকে ঘায়েল করতে চাইছেন। সোজা কথায় বিজেপির চেনা মাঠেই তারা বাংলার খেলাকে টেনে নিয়ে যেতে চাইছেন। অন্যদিকে মমতার ভরসা সরকারি প্রকল্প, কল্যাণমূলক পরিকল্পনা, নগদ ছড়ানোর ভান্ডার রাজনীতি, তার সঙ্গে ধর্মনিরপেক্ষতার বার্তা।
বিজেপির অভিযোগ মমতা তোষণের রাজনীতি করেন। মমতার পাল্টা দাবি, বিজেপি সমাজকে ভাগ করে হিন্দু মুসলিম রাজনীতি করে। বিজেপি এবার বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকায় বেশি জোর দিচ্ছে। পাশাপাশি গতবার অল্প ব্যবধানে হারানো আসনগুলোতে তাদের বাড়তি ফোকাস দেখা যাচ্ছে। বাংলায় 30% বেশি মুসলিম জনসংখ্যা। বিশ্লেষকদের ধারণা তারা এবারও আগের মতোই তৃণমূলের দিকেই ঝুঁকবেন। মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের কিছু অংশ বাদ দিলে হিন্দু ভোটাররাও যে পুরোপুরি একমুখী তা নন। বিভাজনটা স্পষ্ট। মমতার তৃতীয় মেয়াদ একেবারেই মসৃণ ছিল না। 2021-এ বিজেপি 77টি আসন জিতে প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে। তার উপর একের পর এক দুর্নীতির অভিযোগে টালমাটাল তৃণমূল। সন্দেশখালীর হিংসা থেকে শুরু করে আরজিকর মেডিকেল কলেজ কাণ্ড, সব মিলিয়ে সরকারের ভাবমূর্তিতে বড় ধাক্কা। শিক্ষক নিয়োগ দুর্নীতিও চেহারায় গভীর আঁচড় কেটেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়ের মতন মমতার খাস বৃত্তে থাকা দুই মন্ত্রী জেলে গেছেন। এই মুহূর্তে দুজনেই জামিনে মুক্ত হলেও মূল রাজনীতিতে তাদের এখনো দেখা যাচ্ছে না। এই কারণেই বিজেপি ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে। গত সপ্তাহে বাংলায় এসে অমিত শাহ সরাসরি আক্রমণ শানিয়েছেন। বিশেষ করে দুর্নীতির ইস্যুতে অভিষেককে কাঠগড়ায় তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পাকা খেলোয়াড়। তিনি সোশ্যাল মিডিয়ায় লড়াই করেন না, রাস্তায় নামেন। তাই বিরোধীরাও অনেক সময় তার রাজনৈতিক সাহসের স্বীকৃতি দেন। গত সপ্তাহে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা নিয়ে তিনি নিজেই সুপ্রিম কোর্টে হাজির হয়ে সওয়াল করেন। এর আগে আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশির সময়ও তিনি একই জেদি ভঙ্গিতে সরব হয়েছিলেন। অভিযোগ, ইডি কর্তাদের হাত থেকে নিজের দলের কৌশলগত নথি ছিনিয়ে নিয়ে যান তিনি। যদিও সুপ্রিম কোর্ট এই নিয়ে কড়া মন্তব্য করে রাজ্য সরকারকে ভৎসনা করেছে, তবু সেই দৃশ্য সাধারণ মানুষের মনে লড়াকু নেত্রীর ইমেজকেই আরো পোক্ত করেছে। মমতা বরাবরই বিজেপিকে বহিরাগতদের দল বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন, বাংলায় বিজেপির নিজস্ব সংগঠন দুর্বল বলেই বাইরে থেকে নেতাদের এনে প্রচার চালাতে হয়। বিজেপি যখন রাজ্যে বেকারত্ব ইস্যুতে আক্রমণ শানিয়ে বলে যে 5 বছরে কোনো চাকরি দেওয়া হয়নি, তখন তৃণমূল নেতৃত্ব দ্রুত পাল্টা চাল দেয়। মহিলা, যুবক, যুবতী, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সরাসরি নগদ সহায়তা ঘোষণা করা হয়। এই 4 শ্রেণী মমতার শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। অন্যদিকে বিজেপির আশা, দক্ষিণবঙ্গের শহর এবং শহরতলির এলাকায় ভোটার তালিকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক এমন নাম বাদ পড়বে যাদের তারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বলে দাবি করে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা টিএমসি এবং বিজেপি উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাত্ত্বিকভাবে এই প্রক্রিয়া একাধিক বিধানসভা কেন্দ্রের সমীকরণ বদলে দিতে পারে, বিশেষ করে যেগুলো দীর্ঘদিন তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রশ্নটা এখন সোজাসাপটা, বাংলায় যদি সব ঠিকঠাকই থাকে তাহলে বিজেপি বারবার থেমে যাচ্ছে কেন? কোন সেই ফ্যাক্টর, কোন সেই অদৃশ্য দেওয়াল যা বিজেপিকে এখনো ক্ষমতার দোরগোড়ায় পৌঁছতে দিচ্ছে না? বিজেপি এবং বাংলার ক্ষমতার মধ্যে আসল বাধাটা কোথায়? 24-এর লোকসভা নির্বাচনে প্রাথমিক ধাক্কা খাওয়ার গত 1.5 বছরে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারে সাফল্যের পর বিজেপি আত্মবিশ্বাসে টকবক করছে। তার সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদীর ফ্যাক্টর। তবু সংগঠনগত শক্তির বিচারে বিজেপি এখনো তৃণমূলের সমকক্ষ কেন, ধারে কাছেও নয়। গত সেপ্টেম্বরেই প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়। সূত্রের খবর, তিনি সংগঠনকে মজবুত করতে, তৃণমূলের মতন শক্ত গ্রাউন্ড ক্যাডার গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। কিন্তু সমস্যাটা আরো গভীরে। রাজ্যে এখনো এমন কোনো মুখ বিজেপির নেই যিনি মমতার মাটির টানে গড়া নেতৃত্বের সঙ্গে সরাসরি পাল্লা দিতে পারেন। শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির সবচেয়ে পরিচিত মুখ হলেও দলের ভেতরে অস্বস্তি স্পষ্ট। একাধিক প্রবীণ নেতা মনে করিয়ে দিতে চান, দল যখন শূন্য ছিল তখন থেকেই তারা লড়েছেন। শুভেন্দুর উত্থান নিয়ে তাদের আপত্তি রয়েছে, কারণ তিনি একসময় মমতার ঘনিষ্ঠ লেফটেন্যান্ট ছিলেন। এই দ্বন্দ্ব মেটাতেই শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপি সভাপতি করা হয়েছে বলেই মনে করা হয়। শ্রমিক এবং ভূপেন্দ্র যাদব দুজনেই ওবিসি এবং মতুয়া সম্প্রদায়কে সংগঠিত করার জোরদার চেষ্টা করেছেন। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 18টি আসন জিতেছিল। তৃণমূল জিতেছিল 22টি আসন। বিজেপির সেই সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল মতুয়া ভোট। এই মুহূর্তে কি সেই মতুয়া ভোট সম্পূর্ণ বিজেপির দখলে?
সংশয় রয়েছে সংগঠন নেতৃত্ব এবং সামাজিক সমীকরণের এই টানাপোড়েন কাটিয়ে বিজেপি কি সত্যি বাংলার ক্ষমতার কাঁটা পেরোতে পারবে? উত্তর জানা যাবে 26-এর ফলাফলে। বিজেপি অনেকটাই নির্ভর করছে প্রতিবেশী দেশ বাংলাদেশে তৈরি হওয়া পরিস্থিতিকে ঘিরে হিন্দু ভোট সংহত করার ওপর, বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে তাদের সংগঠন তুলনামূলকভাবে শক্ত। অন্যদিকে গত এক দশকে কংগ্রেস এবং বামের প্রভাব দ্রুত কমেছে। 2016-র পর এই প্রথমবার তারা কার্যত লড়াইয়ের বাইরে। ফলে লড়াই এখন সরাসরি বিজেপি বনাম তৃণমূল। মাঝখানে পশ্চিমবঙ্গের ভোটার। এক সপ্তাহ আগে অমিত শাহ স্পষ্ট বলেছেন 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার থাকলেও প্রকৃত সন্তোষ আসবে তখনই যখন 22তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। কিন্তু সমীকরণ এত সরল নয়। টিভির পর্দায় যতটা সহজ দেখায় বাস্তবে ততটা নয়। বিজেপির সামনে বড় বাধা সংগঠনগত শক্তিতে তারা এখনো তৃণমূলের সমান নয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মাটির টানে লড়াই করা সর্বভারতীয় গ্রহণযোগ্য কোনো মুখও নেই। তামিলনাড়ুতে যেমন আন্নামালাইয়ের মতন এক গ্রাউন্ডেড নেতা সংগঠনকে শক্ত করেছেন, বাংলায় তেমন নেতৃত্বের অভাব স্পষ্ট। এখানে বিজেপি বরাবরই ভরসা করেছে বাইরের নেতাদের উপর। রাজ্য সভাপতি বদল হয়েছে, দায়িত্ব বন্টন হয়েছে, তবু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে এবার মমতার বিরুদ্ধে কিছুটা অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া রয়েছে। একাধিক দুর্নীতির অভিযোগ, সন্দেশখালীর মতন দাদাগিরি ইস্যু, বেকারত্ব, এসব প্রশ্নে তৃণমূল চাপে। তবু প্রায় 30% মুসলিম ভোটারদের বড় অংশ এককাট্টা হয়ে তৃণমূলের পাশে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে বিজেপি হিন্দু ভোট একজোট করার চেষ্টায় থাকলেও কয়েকটি অঞ্চল ছাড়া সমগ্র বাংলায় হিন্দু ভোট এক ছাতার তলায় এসে বিজেপির দিকে ঝুঁকছে এমন স্পষ্ট ইঙ্গিত নেই। এই কারণেই পশ্চিমবঙ্গ এখনো বিজেপির কাছে এক অভেদ্য দুর্গ হয়ে রয়ে গেছে। বিশেষ করে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় শাসকের বলুন, এই এসআইআর বিজেপির কাছে ক্রমশ আগুন নিয়ে খেলা সামিল হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম একটা রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে পেরেছেন যে এই লড়াই কেবল আইনের লড়াই নয়, হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই। কৌশলগতভাবেই মমতা চেয়েছিলেন প্রভাব তৈরি করতে। তাই সুপ্রিম কোর্টে বরিষ্ঠ আইনজীবী থাকা সত্ত্বেও তিনি নিজেই কালো শাল গায়ে জড়িয়ে বেনজিরভাবে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হন। বঙ্গের মুখ্যমন্ত্রী এমন অভূতপূর্ব পদক্ষেপে যে প্রভাব তিনি চাইছিলেন, অনেকের মতে তা হয়েওছে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এমন কি করছে যাতে মমতা এতটা উচ্চগ্রামে রাজনীতি করার সুযোগ পেয়ে গেলেন? এক কথায় এসআইআর। অভিযোগ ভোটারের অধিকার নিয়েই মূল বিতর্ক। ভোটার তালিকা সংশোধনের নামে কি ভোটাধিকার খর্ব হচ্ছে? বলা হচ্ছে ভোটারদের কাছ থেকে এমন সব প্রমাণ চাওয়া হচ্ছে যা আইনে স্পষ্টভাবে উল্লেখ নেই। আমাদের হাতে একটা পরিসংখ্যান এসেছে। সেই তথ্য বলছে বাংলায় বিজেপির বুথ লেভেল এজেন্ট বা বিএল এর সংখ্যা 61,451। তৃণমূলের কাছে এই সংখ্যাটা 77,867। তৃতীয় স্থানে রয়েছে সিপিএম, তাদের বুথ লেভেল এজেন্টের সংখ্যা 49,436। বিজেপি বাংলায় শক্ত জমি বানাতে চাইছে, কিন্তু তাদের বিএলএ সংখ্যায় তৃণমূলের থেকে প্রায় 16,000 কম। অর্থাৎ সংগঠনের লড়াইয়ে তারা এখনো পিছিয়ে। সুপ্রিম কোর্ট বলছে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই, তাই ভোটার তালিকা একদম নির্ভুল হতে হবে, কোনো গরমিল চলবে না। শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো ভোটার তালিকা নির্ভুল হওয়া কি শুধু বাংলার জন্য প্রযোজ্য? সারা দেশেই কি তা হওয়া উচিত নয়? নেক টু নেক ফাইট হলেই তবেই বিশেষ নজরদারি, নইলে ঢিলে ঢালা। এই যুক্তিতেই কমিশন বাংলায় মাইক্রো অবজারভার নিয়োগের কথা বলেছে, যাদের সংখ্যাটা 8,300। এরা বি ক্লাস গেজেটেড অফিসার, অন্য রাজ্য থেকে নিয়ে আসা। হিসেব বলছে গড়ে 10টি বুথে একজন, অর্থাৎ প্রায় 10,000 ভোটারের ওপর নজরদারি করছেন মাইক্রো অবজারভারেরা। বাংলায় মোট ভোটার প্রায় 7,66,00,000। এত বড় নির্বাচনে 8,300 মাইক্রো অবজারভার, এমন নজির বিরল। অন্য রাজ্যে 10টি বুথে একজন অফিসার, এমন দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের আগে কোথাও নেই। তৃণমূলের আপত্তির আরও একটা কারণ, এই অফিসারদের অধিকাংশকে নিয়ে আসা হয়েছে বিজেপি শাসিত রাজ্য থেকে। অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের কথায় এক, কাজে আরেক। মুখে নিরপেক্ষতার দাবি, কিন্তু পদক্ষেপে অন্য বার্তা।
মমতার অভিযোগ কমিশন মুখে যা বলছে তা করা হচ্ছে না, আর যা করা হচ্ছে তা খোলাখুলি বলা হচ্ছে না। এই ধরনের অভিযোগ সচরাচর রাজনীতির নেতা নেত্রীর ক্ষেত্রে ওঠে, কিন্তু কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ বেনজির। মমতা যখন সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভার কেন নিয়োগ করা হলো, তখন আদালতে বলা হয় রাজ্য নাকি গেজেটেড অফিসার দেয়নি, শুধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী দিয়েছে, তাই বাইরে থেকে অফিসার আনতে হয়েছে। এখানেই পাল্টা প্রশ্ন উঠেছে যে বিহারে তো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হয়েছিল, সেখানে জীবিকা দিদিদেরও নির্বাচনী প্রক্রিয়া যুক্ত করা হয়েছিল, এমনকি তাদের সংখ্যা লক্ষাধিক ছিল, তখনও কি তাদের মাইক্রো অবজারভার বলা হয়েছিল? না। তাহলে বাংলায় আলাদা মাপকাঠি কেন? আরো যুক্তি, যেই রাজ্যে এনডিএ ক্ষমতায় সেখানে কি একইভাবে মাইক্রো অবজারভার বসানো হয়? যদি না হয় তবে কি এই নজরদারি শুধু বিরোধী শাসিত রাজ্যের জন্য? প্রশ্নটা সেখানে। এই প্রসঙ্গে অসমের কথাও টানা হচ্ছে। অভিযোগ অসমে যা ঘটছে তা নিয়ে না সুপ্রিম কোর্ট না নির্বাচন কমিশন কেউ সক্রিয় নয়। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকাশ্যে বলেছেন বাংলাদেশি মুসলিমদের চিহ্নিত করে ফর্ম 7 ভরে তাদের ভোট কেটে দিতে হবে, কিন্তু এমন অভিযোগের ক্ষেত্রেও না আদালত না কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে বলে দেখা যাচ্ছে না। অতএব সরল প্রশ্ন, এক রাজ্যে কড়া নজরদারি, অন্য রাজ্যে নীরবতা, এই দ্বিচারিতা কেন? নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতার দাবির সঙ্গে এই বাস্তব চিত্র কতটা সামঞ্জস্যপূর্ণ? অভিযোগ যে বাংলায় এসআইআর এর নামে এক ধরনের খেলা চলছে। মাইক্রো অবজারভারদের দায়িত্ব কি? বলা হচ্ছে তারা দেখবেন ভোটার তালিকা ঠিক আছে কিনা, কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সির আছে কি না। কথা হলো এই নতুন শব্দবন্ধ কি শুধু বাংলাতেই? কেন বিহারে কেন এমন প্রশ্ন উঠলো না, যেখানে নির্বাচন হয়ে গেছে? যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির বা তথ্যগত অসঙ্গতি এত গুরুতর বিষয় হয় তবে তা সারা দেশেই তা প্রযোজ্য, তাই তো? নামের বানান, বয়সের অল্প ফারাক, এসবকে ডিসক্রিপেন্সি ধরে বড় সংখ্যায় নাম বাতিল করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ভারতে বাল্য বিবাহের বাস্তবতা, নামের বানানের ভিন্নতা, এসব কমন কেস। এসব কারণে নথিতে অমিল থাকাটা স্বাভাবিক ঘটনা। তাই যান্ত্রিকভাবে লক্ষ লক্ষ ভোটারকে সন্দেহের তালিকায় ফেলা ভারতের মতন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। বাংলায় যদি মোট ভোটার 7 কোটির বেশি হয় তবে 20% মতন নাম নিয়ে প্রশ্ন তোলা কি স্বাভাবিক? তাহলে আগের নির্বাচনগুলো কি ত্রুটিপূর্ণ ছিল? এভাবে ভোট কাটলে আখেরে গণতন্ত্রই দুর্বল হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব তো ভোটাধিকারকে নিশ্চিত করা, নাগরিককে হয়রান করা নয়। অথচ স্বচ্ছতার দাবি থাকলেও বাস্তবে কি হচ্ছে তা নিয়ে সন্দেহ বাড়ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এসআইআর এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধন হচ্ছে? ভোটার তালিকা সংশোধনের আড়ালে কি বিরোধী ঘাঁটিতে চাপ তৈরি করা হচ্ছে? আর এই প্রক্রিয়ায় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের ঐতিহাসিক দায়িত্ব কতটা পালন করছে, সেটাই এখন বড় বিতর্কের কেন্দ্রে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু মাইক্রো অবজারভার, এসআইআর বা 7 নম্বর ফর্মের নয়, প্রশ্নটা ক্ষমতার চরিত্রের। তাই সবশেষে 3টি জরুরি প্রশ্ন। প্রথমত, নির্বাচন যদি সত্যি নিরপেক্ষ হয় তবে নজরদারির কড়াকড়ি এক রাজ্যে আর অন্য রাজ্যে নীরবতা কেন? আইনের প্রয়োগ কি সমান, নাকি রাজনৈতিক মানচিত্র দেখে তার তাপমাত্রা বদলে যায়? দ্বিতীয়ত, বাংলার প্রতিবেশী এক রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ভোট কাটার নিদান দিলে, সংখ্যালঘুদের টার্গেট করে বন্দুক থেকে গুলি ছোড়ার এআই ভিডিও পোস্ট করলে, নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার ভাষা ব্যবহার করার পরেও প্রাতিষ্ঠানিক নীরবতা কি আদতে তাকে সমর্থনের ইঙ্গিত নয়? গণতন্ত্র কি এই ভাষাই নিউ নরমাল? তৃতীয়ত, ভোটার তালিকা পরিশুদ্ধ করার নামে যদি নাগরিকত্বকেই সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো হয় তবে কাল কার নাম কাটা যাবে তার নিশ্চয়তা কে দেবে? ক্ষমতা যখন জবাব এড়ায় তখন সন্দেহই হয়ে ওঠে নাগরিকের একমাত্র অস্ত্র। আর গণতন্ত্রের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত সেটাই যখন মানুষ ভাবতে শুরু করে ভোট আর অধিকার নয়, শর্ত সাপেক্ষ অনুগ্রহ। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।